আমরা সকালে বাংলাদেশে এমন এমন মানুষজনদেরকে সাথে পাই যারা আসলে শুধু দেশ না, দেশের ইতিহাস, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এবং পরিবর্তন আনবার চেষ্টা করেন, যারা আগামী প্রজন্মকে আমাদের ইতিহাস উপহার দিয়ে যেতে চান, আমাদের সংস্কৃতি, দেশ, কথা, আমাদের সাহিত্য নিয়ে কাজ করেন। আজকে তেমনই একজন গুরুত্বপূর্ণ মানুষ আমরা সঙ্গে করে পেয়েছি। কথা সাহিত্যিক মোজাফফর হোসেন আমাদের সঙ্গে আজকে আছেন। আমন্ত্রণ, শুভ সকাল আপনাকে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সকালের বাংলাদেশের আয়োজন আমরা যখনই শুরু করি, আমরা আমাদের অতিথিদের কাছ থেকে একটা খুবই ছকবাঁধা প্রশ্ন দিয়ে আমরা আলোচনায় যেতে চাই। সেটা হচ্ছে, অতিথিরা দিনের শুরু কিভাবে করেন? নানা রকম মানুষ আমরা এখানে পেয়েছি, গায়ক, কথা সাহিত্যিক যেমন আপনি, কেউ কেউ শিল্পী, নানা রকম মানুষের সঙ্গে আমাদের কথা হয়। একজন কথা সাহিত্যিকের দিনের শুরুটা কীরকম হয়? ধন্যবাদ আপনাকে। ইউজুয়ালি আমি একটু সকালে উঠি, অবশ্য রাতেও একটু জাগি, লিখতে হয় রাতে। সকালে উঠে যেটা হয় যে ভোরে প্রথম কাজ, আমার বাচ্চা আছে তাকে স্কুলে ড্রপ করা, ভেরি আর্লি ইন দ্য মর্নিং। তারপরেই আমি আবার হয়তো কোনো লেখা যেগুলো রাতে লিখছিলাম, হয়তো ওইটাকে একটু কোথাও যদি পাঠাতে হয় বা একটু ঠিকঠাক করতে হয়, আরও ঘন্টাখানিক সময় নিই অফিসের আগে ইউজুয়ালি। ওই সময়টা আবার আসলে লেখালেখি নিয়েই বা হয়তো কোনো টেক্সট যদি পড়ার মধ্যে থাকি, একটু সময় যদি দেওয়া যায়, সেটাই হয় ইউজুয়ালি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে বাংলা কথা সাহিত্য আপনি বিশ্ব দরবারে ছড়িয়ে দিচ্ছেন, বিশেষ করে আপনার যে কথা সাহিত্য রয়েছে সেটি কিন্তু বেশ কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে। এই যে বিশ্ব দরবারে বাংলা কথা সাহিত্য ছড়িয়ে পড়া, সেক্ষেত্রে অনুবাদের ভূমিকা ঠিক কতটা? না, দেখুন, আমি একটা কথা বলি যে আসলে আমি অতটা পারছি সেটা মনে করি না, কারণ এটা একটা প্রসেস। হ্যাঁ, প্রসেসে আমাদের জেনারেশন একটু একটু করে যাচ্ছে, সেইটার একটা পার্ট আমি হয়তো। কিন্তু আমাদের অনুবাদ সাহিত্যের তো বিকল্প নাই। মানে আপনি যেটা লেটার অন যে প্রশ্নটা করলেন, যে একমাত্র মাধ্যম আসলে বিশ্বে যদি কোনো ভাষাভাষী সাহিত্য পৌঁছতে হয়, সেটার একটা ট্রানজিট ল্যাঙ্গুয়েজ বলি আমরা ইংরেজিকেই, যে ইংরেজির মাধ্যমে অন্যান্য ল্যাঙ্গুয়েজে ছড়ায় ইউজুয়ালি। তো সেটার অনুবাদের কোনোই বিকল্প নাই। কিন্তু এই ক্ষেত্রেও আমার মনে হয় যে অনেকখানি পিছিয়ে, কারণ আপনি জানেন যে বাংলাদেশের এই যে প্রায় 54-55 বছর একটা দেশের বয়স হচ্ছে, এবং আমরা নানান ক্ষেত্রে আমাদের আইডেন্টিটি ক্রিয়েট করেছি কিন্তু ইন্টারন্যাশনালি। সেটা স্পোর্টস হতে পারে, ইকোনমির নানান প্যারামিটারে হতে পারে, বা সামাজিক সূচকে হতে পারে। কিন্তু আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে, শুধু আমি সাহিত্য বলবো না, ইভেন সিনেমা একটা ইন্টারন্যাশনাল মিডিয়াম, সেটা সিনেমা, এইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আরও কাজ করার আছে। এবং একটা রাষ্ট্র সফট পাওয়ার বলে একটা কথা আমরা বলি, ইন্টারন্যাশনালি দেখবেন যে আমাদের এই কন্টিনেন্ট চিহ্নিত হয় শুধুমাত্র ইন্ডিয়া দিয়েই কিন্তু। এবং যে পাকিস্তানকেও আমরা নানান সূচকে বলি আমরা এগিয়ে আছি, গর্ব করি, সেই পাকিস্তানেরও কিছু ইন্টারন্যাশনাল রাইটার আছে যাদেরকে গ্লোবালি চেনে, হানিফ কুরেশি মতো, মোহাম্মদ হামিদির মতো। কিন্তু আমরা কিন্তু সেই ধরনের রাইটারও ইন্টারন্যাশনালি, মানে আমি যাদেরকে ইংরেজি লেখার কথা বলছি, যে বাংলাদেশের ইংলিশ লেখেন কিন্তু ইন্টারন্যাশনালি গ্লোবালি নোন, সেই ধরনের রাইটারও নাই ওই অর্থে। বা ডায়াসপোরিক কনটেক্সটে শ্রীলঙ্কার মতো দেশের খুব মাইকেল অন্দাজের মতো ফেমাস রাইটার আছেন যিনি বুকার পাইছেন সাহিত্যে। তো আমাদের সেটা নাই। তো আমাদের নাই, কিন্তু আমাদের সম্ভাবনা আছে। সেই জায়গাটা আসলে আমাদের এখন অ্যাড্রেস করার সময় বলে মনে করি। ঠিক যে নাই সেটি যেমন আক্ষেপের, পাশাপাশি যে সম্ভাবনার কথা আপনি বলছিলেন, সেটি কাজে লাগানোর জন্য আমাদের কি করা যেতে পারে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা পেতে বাংলা কথা সাহিত্যে? রাইট। না, এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা দুটো জায়গা থেকে আসলে কাজ হয়। আমরা যদি অন্য দেশে দেখি, একটি রাষ্ট্রীয় স্টেট একটা বড় রকম ভূমিকা পালন করে, কিন্তু খুব দুঃখের কথা যে আমাদের স্টেট ডেভেলপমেন্টকে যেভাবে ডিফাইন করে, সেই ডেভেলপমেন্ট ডিফাইন জায়গা থেকে দেখবেন সব কিছু সাবজেক্টিভ, বস্তুগত। কিন্তু এই যে অদৃশ্য যে আর্ট অ্যান্ড কালচারের কথা বললেন, এইটাকে ঠিক আমার মনে হয় না সোফার আমাদের প্রপারলি অ্যাড্রেস করা হয়েছে। তো রাষ্ট্র একটা বড় ভূমিকা পালন করতে পারে। আরেকটি জায়গা থেকে কর্পোরেট সেকশন, আমরা সবসময় রাষ্ট্রের উপর ডিপেন্ড করতে পারি না, কারণ রাষ্ট্র দেখবেন সবসময় রাষ্ট্র একটি হয়তো তার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বায়াসনেস কাজ করে রাষ্ট্রীয় ক্ষেত্রে। কিন্তু যখন কর্পোরেট সেকশন আসে, তখনও আরেকটা জায়গা থেকে অন্যভাবে আর্ট অ্যান্ড কালচার পৃষ্ঠপোষকতার জায়গা থেকে। কিন্তু আমাদের দেশে এই ক্ষেত্রেও দেখব যে আমাদের যারা বিভিন্ন রকম পুঁজিপতি শিল্প প্রতিষ্ঠান পেয়েছি, তারা কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অমনোযোগী। তো সেটা তাদেরও আমার মনে হয় একটা সামাজিক দায়িত্বের মধ্যেই পড়েন, কারণ দেখবেন যে ডেভেলপমেন্ট তো আসলে সবার জন্যই জরুরি, কিন্তু ডেভেলপমেন্ট যদি সমান্তরালে সব কিছু নিয়ে না হয়, তাহলে দেখবেন যে যেটা হয় যে আমাদের জাতিগত অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের মানবিক উন্নতি যে হয়নি, এ ব্যাপারে কিন্তু কারো কোনো সন্দেহ নাই। এখন বোধহয় সবচেয়ে বেশি সেটা আসলে মানুষ, দেশ এবং দেশের বাইরের মানুষ, সেটা খুব বেশি করে আমরা বুঝতে পারছি। সমসাময়িক যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি,
দেশের মধ্যে, আমার মনে হয় এখন সেই জায়গা থেকে মানুষের প্রশ্নের জায়গা আরও বেশি হয়েছে। একজন কথা সাহিত্যিক হিসেবে আপনার কাছে জানতে চাই, আপনি বেড়ে উঠেছেন, আপনি পড়াশোনা করেছেন, আপনার ওই জার্নিটাও একটু আমরা শুনতে চাই, মানে আপনি কিভাবে করে কথা সাহিত্যিক হলেন, আর একজন কথা সাহিত্যিক হিসেবে একজন সাধারণ মানুষের যেই জার্নি, সেই জার্নিটার সাথে একজন কথা সাহিত্যিকের যেই মেলবন্ধন, এখানে যেই চড়াই উতরাই, সেই গল্পটাও একটু শুনবো, মানে একজন আপনি হয়ে ওঠার গল্প। না, এটা আসলে একটা খুব সুনির্দিষ্ট করে কোনো ঘটনা থাকে না, এটা একটা প্রসেস। কারণ একবার আমার মনে আছে যে মার্কেজ একবার বলছিলেন যে তার একটা ইন্টারভিউতে যে তিনি কাফকা পড়ছিলেন, কথা ওয়ার্ল্ড ফেমাস রাইটার কাফকার একটি গল্প আছে মেটামরফোসিস, সেখানে প্রথম একটি বাক্য আছে যে একদিন গ্রেগর সামসা সকালে বিছানা থেকে উঠে দেখলেন যে তিনি পোকা হয়ে গেছেন। তো এই বাক্যটা পড়ে ওনার কাছে, মার্কেজের কাছে নাকি মনে হয়েছিল যে এটা যদি সাহিত্য হয় এবং পৃথিবীর একটা বিউটিফুল লিটারেচার আমরা জানি, তাহলে আমিও লিখবো বা আমিও লিখতে পারি। আমার ক্ষেত্রে আসলে খুব সাহিত্যের এরকম কোনো টেক্সট আমাকে ইন্সপায়ার করছে আগে না, আর্লি স্টেজে। কারণ আমি গ্রামের বড় হওয়া, এবং সেখানে ঠিক আমাদের গ্রাম আপনারা টিপিক্যালি চিন্তা করতে পারেন যে সাহিত্য বিমুখ, এবং সৃষ্টিশীলতার চর্চার জায়গা থেকে আস্তে আস্তে তো আরো ন্যারো ডাউন হয়ে গেছে। তো সেইখানে আমি আসলে আমার মানুষগুলো দেখেই, আপনি বললেন যে কিভাবে সমাজ থেকে নেওয়া যায়, তো আমার আসলে কিছু মানুষ ছিল যেগুলো থাকে আপনার, সেই মানুষগুলো কিন্তু খুব সোশ্যালি প্রভাবশালী মানুষ না। আমি একটা উদাহরণ দিই, তাতে বোঝা যাবে যে আমাদের স্কুল থেকে যখন ফিরতাম আমরা, তখন একটা মানুষকে দেখতাম যে তার নাম জটি ছিল, গ্রামের একটা নাম। তো তিনি যখনই হাঁটা চলা শুরু করতেন তখন 3 বার চক্কর কাটতেন, তারপর হাঁটতেন। তো এটা এক ধরনের ম্যাডনেস বা অ্যাবসার্ডিটি আমরা বলতে পারি। কিন্তু আমার কাছে প্রশ্ন জাগতো কেন, মানে কেন এটা করে। বা একজন মানুষ ছিলেন, আমরা তাকে সুলতান পাগল বলতাম। প্রতি বছর একটা সুনির্দিষ্ট মাসে তিনি আসতেন গ্রামে, 1 মাস থেকে আবার চলে যেতেন। এই যে যাচ্ছে কোথায়, এইটা আমার কাছে আগ্রহের বিষয় ছিল যে একটা মানুষ যে 11 মাস কোথায় থাকে, এবং আমরা আশেপাশে কোনো গ্রামে তাকে পাওয়া যেত না। তো এই মানুষগুলো আসলে আমার তখন কিউরিওসিটি, যে আসলে আমরা তো ফিকশনের মধ্যে বাস করি, আমাদের সবকিছুই দেখবেন যে আমরা একটা বানাই বা বানোয়াট একটা পরিস্থিতির মধ্যে বাস করি। তখন আমার মনে হতো যে এই মানুষগুলোর অন্য একটা গল্প থাকতে পারে, তিনি কেন চক্কর কাটেন সেইটা একটা গল্প আমরা বানাতে পারি। আবার তিনি কোথায় যান বাকি 11 মাস। তো এই ধরনের চরিত্রগুলো আসলে আমাকে ইন্সপায়ার করছে, যে পরবর্তীতে মনে হয়েছে যে আমরা সবাই একটা গল্পের মধ্যে বাস করি, এবং একটা গল্প আমরা নিজেরা লিখতে চাই, আমাদের মতো করে একটা ভার্সন তৈরি করা। আসলে সেই ভার্সন তৈরি করাই লেখকের কাজ। আমি আসলে আমার ভার্সনগুলো তৈরি করতে চেয়েছি যে আমার যে রিয়ালিটি, সেই রিয়ালিটির আরেকটা পসিবল একটা ভার্সন। এই যে যখন আপনি কাজ করেছেন, মানে সমাজে তো এক ধরনের অবদান থাকে, যারা আসলে সাহিত্য নিয়ে কাজ করেন, যারা সংস্কৃতি নিয়ে কাজ করেন, তাদের একটা আলাদা দায়িত্ব থাকে, একটা ফোকাস থাকে যে আসলে আমি কি নিয়ে কথা বলবো। আপনি যেমন বাংলা সাহিত্য বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চেয়েছেন, ইংরেজিতে অনুবাদ করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে চেয়েছেন, এটা যেমন আপনার মাথায় ছিল, আপনি এটার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। এই জায়গাগুলো থেকে আমরা এখনো এত পিছিয়ে কেন, মানে কাজ করবার সময় আপনার কাছে কি মনে হয়েছে যে আমরা কেন, আপনি শ্রীলঙ্কার কথা বলছিলেন, আমরা কেন এখনো এত পিছিয়ে? না, এটা আসলে আমার মনে হয় যে আমাদের হতাশ হওয়ার জায়গা না, কারণ আমরা দেশটাও নতুন তুলনামূলকভাবে যদি চিন্তা করেন যে আমরা 54-55 বছরে আমাদের আরেকটা ক্রাইসিস তো ন্যাশনালি। ধরুন আমরা হিসাব করে দেখেন যে গত 54-55 বছরের বয়সে আমরা এখন বলি যে এই দেশটা কি বিপ্লবের জন্যই জন্ম নিয়েছে কিনা, মানে 71-এর মতো একটা বড় ঘটনা, আমাদের মুক্তিযুদ্ধের মতো একটা বড়, যেটা জাতির অস্তিত্ব তৈরি হলো যার মধ্যে দিয়ে, এবং তারপর থেকে দেখবেন এই দেশ অস্থিরতার মধ্যে দিয়ে গেছে, এবং একটা সময় পাবেন না যখন টানা একটা ফেজ, যে ফেজ শান্তিপূর্ণভাবে গেছে। তো একটা দেশ যদি সবসময় নিজের মধ্যে এই স্ট্রাগলিং মোমেন্টটা কাটিয়ে উঠতে না পারি আমরা, এবং আমরা যদি জাতিগতভাবে যুথবদ্ধ না হতে পারি, রাষ্ট্র যখন কাউকে রিপ্রেজেন্ট করবে, আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলছিলাম, তখন কাকে করবে? রাষ্ট্রের আমাদের পলিটিক্যাল পার্টিগুলো তো বাইনারি। ধরুন একটা পক্ষ, লেখকের একটা পক্ষকে মনে করে এই দলীয়, আর একটা পক্ষ ওই দলীয়। লেখকের তো একটা সিঙ্গেল যে আমাদের ট্যালেন্টের, মেধার জায়গা থেকে যে এককভাবে চিন্তা করা, বিশেষ করে ক্রিয়েটিভিটির জায়গায় বলি বা মেধার জায়গায় বলি, সেই জায়গা তো তৈরি হয়নি। ফলে আমরাই আসলে, আমি মনে করবো যে আমরা প্রস্তুত হতে পারিনি নিজেরাই, আমাদের সততার জায়গা থেকে না, আমাদের ধরুন যে ফোকাস, সেই ফোকাসের জায়গা থেকে না। শিক্ষা ব্যবস্থাও কি মানে অতটা আমাদের, আমরা ঠিক জায়গায় আছি কিনা, মানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সাহিত্যের চর্চার কথা যদি বলি, আমরা কারিগরি শিক্ষার কথা যদি বলি, অথবা আমরা আসলে যেই পড়াশোনা করে, সহজ কথায় যদি দর্শকদের বলি, যেই পড়াশোনা করে আসলে আমরা আমাদের ফিউচার লাইফে টাকা পয়সা অর্জন করতে পারবো, আমরা ভালো ক্যারিয়ার করতে পারবো, সেই দিকে আমরা মনোযোগ দেই কিনা, বা কথা সাহিত্য নিয়ে কাজ করবার ক্ষেত্রে, সংস্কৃতি, দেশ নিয়ে চিন্তা করবার ক্ষেত্রে আমাদের সংকীর্ণ
মসৃণতা আছে কিনা আমাদের পড়াশোনার? এটা ডেফিনেটলি, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তো আপনার জাতি সব জায়গা থেকেই কন্ট্রিবিউট করে, যে ফ্যাকাল্টিতেই কাজ করে শিক্ষা ব্যবস্থা। এবং আমাদের লক্ষ্য করবেন, আপনি বলছিলেন যে আমাদের জেনারেশন, আমার গ্রোথের কথাটাও শুরুতে আসলো, যে আমাদের জেনারেশন, লাস্ট জেনারেশন, যারা ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা শিল্প সাহিত্য চর্চার সুযোগ পেয়েছি। সেটা কীরকম, ধরুন আমরা যদি দেখি যে দেয়াল পত্রিকার একটা অবস্থা ছিল আমাদের শৈশবে, সেটা আরও ভালো ছিল। তারপর ধরুন পত্র পত্রিকা করা, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখনই কিন্তু আমি পত্রিকা নিজে সম্পাদনা করি বা ইউনিভার্সিটিতে সম্পাদনা করি। এবং আমাদের যদি বেস্ট এক্সাম্পল বলেন যে আমাদের কি করতে হবে, আমার মনে হয় যে আমাদের ভিজুয়াল করার দরকার নেই ফিউচার কি, আমাদের আমাদের অতীতকে একটু রিকল করলেই হয়। কারণ আপনি দেখবেন যে 60s যে জেনারেশনের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের একটা বুম বলবো, বাংলাদেশের তৈরি হলো, সেই জেনারেশন কিন্তু রাইট ট্র্যাকেই ছিল। সেটা শিক্ষার দিকে দেখেন, পলিটিক্যাল জায়গা থেকে দেখেন, এমনকি আর্ট অ্যান্ড কালচারের জায়গা থেকে। কারণ 60s জেনারেশনকে আমরা সবচেয়ে যদি ধরি ওই অর্থে যে বাংলাদেশে যদি একটা ছোট্ট একটা রেনেসাস বিপ্লব হয়ে গেছে, সেটা কিন্তু ওই জেনারেশনের মধ্য দিয়েই। সেই জেনারেশনের কাছে আমরা যদি ফিরে যাই যে তাদের লাইফস্টাইলটা কেমন ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে একই সঙ্গে দেখবেন যে পলিটিক্যালি কত ইভেন্টের অংশ ঐতিহাসিকভাবে নেতৃত্ব দিয়েছে তখন, ভাষা আন্দোলন থেকে ধরুন আপনি 69 আসেন, 71 আসেন। অ্যাট দ্য সেম টাইম ঢাকা ইউনিভার্সিটি থেকে তখন থিয়েটার, ফিল্ম থেকে শুরু করে আপনি এভরি চিত্রকলা, সব সাংস্কৃতিক চর্চাও ছিল সেরকম। এবং তখন যারা পলিটিক্যাল বিভিন্ন উইংয়ের সঙ্গে কাজ করতেন, তারা কিন্তু ইউনিভার্সিটি পর্যায়ে ডিবেটে, প্রতিযোগিতায় বা বিভিন্ন রকম পাঠচক্রে থাকতেন। প্রত্যেকে পড়ুয়া ছিলেন। আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্সোনালিটি মানেই কিন্তু তারা রাইটারও, তাদের বায়োগ্রাফি লিখছে নানান রকম অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে। কিন্তু আমরা পরবর্তীতে বাংলাদেশে কি পেলাম, যে বাংলাদেশে যারা ছাত্র রাজনীতির সঙ্গে জড়ালো, আমরা দেখি যে তারা একেবারেই বই বিমুখ। মনে হলো যেন এটা একটা সন্ত্রাসী একটা ব্যবস্থা কায়েম করার জন্য এদেরকে রাখা হচ্ছে, দলীয়। কিন্তু ইউনিভার্সিটি তো আমাদের সেই শিক্ষা দেয়নি। ফলে আমাদের আজকে যখন ডিবেট হয়, আমাদেরকে এই কথাগুলো মাথায় রাখতে হবে যে স্টুডেন্ট পলিটিক্সের সমস্যা না, সমস্যা হচ্ছে আমরা কীভাবে এটা ইউজ করছি, ইউটিলাইজ করছি আমাদের সেন্ট্রালি। এই জায়গাগুলো অ্যাড্রেস করলে দেখবেন যে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা নানাভাবে আমাদের মনে করেছি যেটা আমাদের একটা ব্যবসার ক্ষেত্র। যখন যে সরকার আসে, শিক্ষা কারিগর, এই সিলেবাস বদলানো, নানান রকম টেক্সট বুক নিয়ে এক্সপেরিমেন্ট করা। এবং আরেকটা জিনিস আসে যেটা সাংঘাতিকভাবে ক্ষতিকর, কারণ আমি এখন আমার বাচ্চা স্কুলে যাই, যে প্রতিটা যখন ক্ষমতার পালাবদল হবে তখন টেক্সট বদলে যাচ্ছে, ইতিহাস বদলে যাচ্ছে, বইগুলো বদলে যাচ্ছে। আমাদের জাতীয় ইতিহাসের জায়গা থেকে, জাতীয় নর্মস, এথিক্স, যে ভ্যালুস, যে জিনিসগুলো থাকে, সেই জায়গায় আমার কেন এক হতে পারছি না? মানে এইটা কেন বাচ্চাদেরকে প্রতি 3-4 বছর পর পর আমরা আর একটা ন্যারেটিভ পাঠদান করব? তো এই জায়গাগুলো আসলে আমাদের মনে হয় যে আমাদের কাজ করার আছে। শিক্ষা ব্যবস্থা, আপনি রাইটলি পিকড দ্য টপিক, যে শিক্ষা ব্যবস্থা যদি আমাদের ঠিক না করতে পারি, তাহলে আপনি কোনো জায়গা থেকে আর আউটপুট মানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন না। রাব্বির কিছু প্রশ্ন ছিল। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আমাদের ঘাটতি বা সম্ভাবনার জায়গা কি রয়েছে। বর্তমানে যে সমসাময়িক বাংলা কথা সাহিত্য, সেটি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলে আপনার মনে হয়? না, এটা আসলে খুব নির্ণয় করা মুশকিল, কারণ আর্টের ব্যাপার তো। কিন্তু আমরা যখন বিশ্ব সাহিত্য পড়ি, ধরুন খুব একেবারে টপ স্ট্যান্ডার্ড যদি ধরি, নোবেল সাহিত্য, যেমন ধরুন সাহিত্যে যারা নোবেল পাচ্ছে সেই সব লেখক বা যারা পুরস্কার পাচ্ছে ইন্টারন্যাশনালি, তাদের যখন পাঠ করি, তখন একই সঙ্গে যখন আমাদের দেশের সাহিত্য আমরা পাঠ করি, আমাদের যারা অগ্রজ আছেন এই সাহিত্যেই, আমার কাছে মনে হয় যে কোনো অর্থেই, মানে অনেক সময় আমরা দেখবেন যে বলি আন্তর্জাতিক সাহিত্যের জায়গা থেকে বাংলাদেশের সাহিত্যের মান কেমন বা আন্তর্জাতিক হয়ে উঠছে কিনা আমাদের সাহিত্য এই স্ট্যান্ডার্ডে। আমি মনে করি যে প্রত্যেকটা দেশের সাহিত্যই আসলে তাদের ভূমি থেকে তৈরি হয়, এবং প্রত্যেকটা দেশের সাহিত্যই নেটিভ। যে সাহিত্য উৎকৃষ্ট নেটিভ, সেটাই কিন্তু উৎকৃষ্ট আন্তর্জাতিক। তো সেই অর্থেই আমাদের দেশের সাহিত্য অবশ্যই সেই মেরিট সম্পন্নই আছে, এবং আমরা শুধুমাত্র যেটা হলো যে গ্লোবালি হয়তো আমাদের ওই ফুট স্টেপটা আমরা তৈরি করতে পারিনি, কিন্তু সেইটা অন্য বিষয়, সেটার সঙ্গে নানান রকম আয়োজন জড়িত। কিন্তু আমাদের কখনো এই হীনমন্যতার কারণ নাই যে আমাদের শিল্প সাহিত্য অন্যান্য দেশের থেকে পিছিয়ে আছে। কারণ দেখবেন যে প্রত্যেকটা দেশেই দুটো স্ট্রিম থাকে, একটা গুড লিটারেচার আর একটা এভারেজ বা বেলো এভারেজ, সেটা প্রতি দেশেই থাকে। কিন্তু আমরা যখন অন্য দেশের সাহিত্য পড়ি, বেসিক্যালি আমরা তাদের গুড লিটারেচারটাই পড়ি, কারণ সেগুলোই আসে ট্রান্সলেট হয়ে। তো সেই কারণে ওইটাই ধরি, ওই দেশের মনে হয় সব লেখকই ওই স্ট্যান্ডার্ডে লেখেন, সেটা হওয়ার কথা না। তো সেই কারণে আমরাও আমাদের যারা উৎকৃষ্ট, আমাদের স্ট্যান্ডার্ড আছেন, তাদেরকে যদি আমরা নিজেরা ওন করি, ভালো করে পাঠ করি, আত্মস্থ করি, আমাদের এই কনফিডেন্টটা বাড়বে। ঠিক আত্মস্থ করার ক্ষেত্রে তরুণদের যে অভ্যাসের পরিবর্তন হয়েছে, আপনি বলছিলেন যে ঠিক 60-এর দশকে বা 2000 সালের আগেও যেই সময়টা ছিল, সে সময় যে সাহিত্যের যে চর্চা ছিল, সেখান থেকে 2025 সালে এসে
অনেকটাই পরিবর্তন হয়েছে, সেটি তো ডিজিটাল মাধ্যম, সেটিরও ভূমিকা রয়েছে। ঠিক সে জায়গায় নতুন করে তরুণদের সেই অভ্যাস গড়ে তোলার জন্য এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি করা যেতে পারে, অভ্যাসগুলো কিভাবে পরিবর্তন করা যেতে পারে? না, একটা কথা আপনি বললেন যেটা গ্লোবালি আসলে কিছু ক্ষেত্রে তো পরিবর্তনটা হয়েছেই, কিন্তু গ্লোবালি না, আসলে বাংলাদেশে যেটা হয়েছে সেটা তো আমরা জানি আরও আগেই, ডিজিটাল এই প্ল্যাটফর্মসগুলো আসার আগে থেকেই, যে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি যারা চর্চা করবেন দুটো জায়গা থেকে দেখেন। একটি হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা সামাজিক স্বীকৃতি, সেই জায়গা থেকে আসলে সে কী পাবে? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখবেন যে পরিষ্কারভাবেই আপনি হয়তো রবীন্দ্রনাথের কয়টা উপন্যাস লিখেছেন সেইটা পড়ে একটা ভালো চাকরি পেতে পারেন, বা একটা শেষের কবিতা উপন্যাস না গল্প, এইটা ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, কিন্তু শেষের কবিতা পড়া না। কারণ আমাদের সামাজিক যে স্ট্রাকচারটা আমরা তৈরি করছি এর মধ্যে কিন্তু নলেজের ঠিক চর্চা আমি নিজেও বুঝে উঠতে পারি না, নলেজের ভূমিকাটা কোথায় আসলে। আমরা কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি, কিছু তথ্য, এবং সেগুলো বলতে পারি, কিন্তু নলেজ তো অন্য জিনিস, বা প্রজ্ঞা অন্য জিনিস। এই সমাজটা আসলে প্রজ্ঞা দ্বারা পরিচালিত না, এই সমাজটা একটা ননসেন্স সোসাইটি আমরা তৈরি করছি, এবং প্রতিটা মুহূর্তে দ্য ভেরি পলিটিক্যাল এবং দ্য ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা সোসাইটিতে আছেন দেখবেন যে তাদের কথা নিয়ে আমরা হাসাহাসি করি। রাষ্ট্রে যারা থাকেন তারা তো খুব সিরিয়াস পার্সন, রাইট, এবং তারা খুব সিরিয়াস সিদ্ধান্তগুলো আমাদের নেন আমাদের হয়ে, কিন্তু তাদের কথাগুলো নিয়ে আমরা মিমিক্রি করি, নানান রকম ধরুন মজা করি, ফান করি। তার মানে এই ইন্টেলেকচুয়াল জায়গাটা, ফ্যাকাল্টিটা আমাদের দেশে নানানভাবে দেখবেন চর্চা নাই, বা এটা আসলে গ্রোই করেনি এই আপনার, আমি তো বললাম আপনার লিবারেশন ওয়ার। সেই কারণে আমাদের শিল্প সাহিত্য যখন আমি আমার বাচ্চাকে হয়তো বই পড়াতে চাই, কেন পড়াবো এই প্রশ্নটা যদি ধরেন আপনি করেন, আমার কাছে কোনো উত্তর নাই, কারণ এইটার তো একটা প্র্যাকটিক্যাল ইউটিলিটি থাকতে হবে, সোসাইটিতে অ্যাপ্লিকেশন থাকতে হবে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের কনসার্ন হতে হবে। কিন্তু আদার দেন দ্যাট, আমরা যারা প্যারেন্টস আছি, আমাদের সন্তান আছে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা বলি যে এটা সোসাইটি মানবিক না, কারণ আমরা তো আসলে মানবিক সন্তান তৈরি করতে পারিনি, আর আমাদের প্রজন্ম চর্চাও করছি না। এখন তো আমাদের জেন যে বলি, এরপরে আরেকটা জেনারেশন আসবে। এখন বাংলাদেশের আমাদের হতাশার জায়গা কোনটা? হতাশার জায়গা থেকে যদি আমরা দেখি আমাদের সন্তানরা যারা ফিউচার অফ দ্য কান্ট্রি, তারা যদি রাইটলি পরিচালিত না হয়, এবং তাদের সিদ্ধান্ত বা তাদের নোশন, তাদের দৃষ্টিভঙ্গি যদি দেখি পৃথিবী এখন যে জায়গায় চলে গেছে তার থেকে তারা আরও 1000 বছর পিছিয়ে, তাহলে তো আমাদের আশাবাদের কোনো জায়গা নাই। সেই জন্য আমার মনে হয় যে শুধু রাষ্ট্র না, আমরা যারা প্রত্যেকে অভিভাবক আছি, আমাদের একটা জেনারেশন হয়তো আর নতুন করে তাদের নিজেদের চেঞ্জ করা না, রাদার আমাদের নেক্সট জেনারেশন, তো তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের মানবিক সোসাইটি গড়ে তোলার জন্য কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই। কারণ অনুভূতি সম্পন্ন মানুষ যদি না হয়, আপনি একটা মব ভায়োলেন্স হচ্ছে, সেখানে হয় আপনি ক্যামেরা নিয়ে দাঁড়ায় যাচ্ছেন, অথবা আপনি পার্টিসিপেট করছেন ওই ভিকটিমকে আরও বেশি তাকে সাফার করানোর জন্য। কিন্তু যদি অনুভূতি সম্পন্ন হতো, তাহলে তো মানুষগুলো তাদের মোবাইল ফেলে তাকে আগে সিকিউর করতো, সার্ভাইভ করতো, ব্যাপারটা আগে কাজ করতো। কিন্তু সেই জিনিসগুলো আমাদের কিন্তু কাজ করছে না, আমরা সবাই যেন একটা রোবটের মতো আচরণ করি। এই যে মানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো তো একদম একটা মোরালিটির প্রসঙ্গ, একেবারেই মানে ছোট থেকে একটা মানুষের ভেতরে এগুলো নিয়েই আসলে বেড়ে চলার কথা। মায়া, মমতা, অনুভূতি, সেগুলো তো আসলে পাঠ্য বইয়ে লেখা থাকে না। কিন্তু আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, আমরা এখন ভাবছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠায় হয়তো এগুলো শেখানোর প্রয়োজন রয়েছে। একজন কথা সাহিত্যিক হিসেবে আপনি শিক্ষা ব্যবস্থা বা আমাদের একদম ছোট যারা, আমাদের পাঠ্যপুস্তকের কোনো পরিবর্তনের সম্ভাবনা বা নজর দেওয়া জরুরি কিনা আপনি কি মনে করেন? আমি আমাদের পাঠ্যপুস্তকের পরিবর্তনগুলো সবসময় দেখি, মানে বোঝার চেষ্টা করি আসলে কোন ধরনের চেঞ্জেস আসছে। এবং আমি এক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, পৃথিবী অন্য জায়গায় চলে যাচ্ছে, ফলে আমাদেরকে তার সাথে এক ধরনের অ্যাডজাস্ট করে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের বেটার সিস্টেমটা আমি স্টিল মনে করি সেটা আমাদের অতীতেই ছিল। কারণ আমরা যারা দেখবেন যে, বা আমাদের আগের জেনারেশন, সেই সাহিত্যটা মানে আমাদের পঠন পাঠনের যে টেক্সটগুলো ছিল কিছুটা ক্রিয়েটিভ, নানানভাবে আমাদের ইমাজিনেটিভ পাওয়ারগুলোকে, ফ্যাকাল্টিগুলোকে চর্চা করার সুযোগ ছিল। এখনকার পাঠ্যপুস্তকগুলো আমার কাছে মনে হচ্ছে সেই জায়গাটা কম, এন্টারটেইনিং। কারণ এডুকেশন আমার কাছে প্রথম এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে এটা পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট বাচ্চাদের জন্য। তো স্কুলিংটা বাচ্চাদের জন্য আমি কখনোই মনে করি না যে অনেক কিছু শেখানোর ব্যাপার আছে, তারা যাতে এনজয় করে এবং তাদের যে ক্রিয়েটিভিটি ব্যাপারটা আছে, ক্রিয়েটিভিটি মানে নট লাইকলি যে কেউ গল্প লিখবে, উপন্যাস লিখবে, নানান রকম ক্রিয়েটিভিটি বাচ্চাদের থাকে। সেটা কেউ মনে করতে পারে আমরা সায়েন্টিফিক জায়গা থেকে তারা কাজ করবে, তো নানান জায়গায় কাজ করতে পারে। তো আমার মনে হয় যে আমাদের সাহিত্য চলে আসছে, কিন্তু আমাদের যে এডুকেশন সিস্টেমটা
এইটাতে আমরা সবসময় মনে করি আমাদের বড়দের যে চিন্তা, এবং আমরা বাচ্চাদেরকে প্রথম থেকেই চিন্তা করি যে তাদের জব মার্কেটে তারা কিভাবে সার্ভাইভ করবে, তাদের ধরুন সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠার জায়গা চিন্তা করি। এডুকেশনটাকে আমরা মিডিয়াম করি যে আমাদের সব রকম অর্থনৈতিক বৈষয়িক সাফল্যের মাধ্যম হিসেবে। কিন্তু আমার মনে হয় যে আপনি যদি বেস্ট হিউম্যান তৈরি করতে পারেন, হিউম্যান রিসোর্স হচ্ছে আলটিমেট রিসোর্সেস একটা নেশনের। আপনার মানুষ যদি মানব সম্পদ যদি উন্নয়ন না হয়, তাহলে অন্যান্য যতই ডেভেলপমেন্ট আসুক সেগুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজ হবে না। তো সেই কারণে শিক্ষার একমাত্র মাধ্যম হওয়া উচিত, এবং আমরা যারা এখন এডুকেশন সেক্টরে যারা কাজ করেন তাদের ভাবা উচিত যে আমাদের বাচ্চাদেরকে কি করে মানবিক মানুষ হিসেবে তুলে ধরবে, গড়ে তুলতে হবে। তাহলে নেটওয়ার্কিংটা অটোমেটিক তৈরি হয়ে যায় একটা দেশের মধ্যে, একটা মানুষ টু মানুষ অথবা মানুষের সঙ্গে অন্যান্য যে রিসোর্সেস আছে ন্যাচারালি সেইগুলোর সঙ্গে একটা কানেকশন তৈরি হয়। চমৎকার, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। বেশ কিছু গুরুত্বপূর্ণ সুন্দর ভাবনার কথা আমরা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আজকে সময় করে আমাদের সঙ্গে সকাল সকাল আমাদের সঙ্গে এসেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ।